1942 সাল ভারতের মধ্যপ্রদেশ অঞ্চলের বড় কাছা গ্রাম। সূর্য অস্ত গেছে পশ্চিমের পাহাড়ের ওপারে। জঙ্গলের পথ পেরিয়ে কয়েকজন এসে দাঁড়ালো একটা শতাব্দী প্রাচীন দুর্গের প্রধান ফটকের সামনে। দলনেতা একজন ইংরেজ ভদ্রলোক, নাম রবার্ট ক্লিফোর্ড। একটি পুরনো মানচিত্র হাতে নিয়ে দুর্গের দিকে এগিয়ে গেলেন, সাথে কয়েকজন ভারতীয় শ্রমিক। একবার দুর্গটাকে মাথা উঁচু করে দেখে নিল ক্লিফোর্ড। তারপর ভারতীয় শ্রমিকদের উদ্দেশ্যে বললেন, গভীর রাত। রবার্ট ক্লিফোর্ড একটি বিশাল দরজার সামনে দাঁড়িয়ে আছেন। দরজায় খোদাই করা রয়েছে ভয়ঙ্কর এক প্রতীক, এক যোদ্ধার কঙ্কাল, হাতে তলোয়ার, তার চোখের জায়গায় আগুনের আকৃতি আঁকা। ভারতীয় শ্রমিকেরা একটু একটু করে পিছনে সরে যাচ্ছে। আতঙ্ক তাদের চোখে মুখে স্পষ্ট। সাহেব, আমরা আর এগোবো না। কাওয়ার্ড, বোকাদের মতো ভয় পেও না। এই মানচিত্রের দিক নির্দেশ অনুযায়ী গুপ্তধন এখানেই আছে। The treasure is here. কিন্তু সাহেব, এই দুর্গে তো অভিশাপ আছে। রাজা বিক্রম সেন মারা যাওয়ার আগে বলেছিলেন যে ওনার সম্পত্তির যে খোঁজ নেবে সে যেন মৃত্যুর পরোয়া না করে, বুঝলেন? হ্যাঁ, রাবেশ, বাজে কথা। এইসব গল্প শুধু ভয় দেখানোর জন্য তৈরি করা হইয়াছে। তিনি হাতে থাকা টর্চ জ্বালিয়ে দরজার ওপারে শিলালিপিটি লক্ষ্য করেন। সেখানে সংস্কৃত ভাষায় কিছু লেখা রয়েছে। তিনি পড়ে অনুবাদ করেন। যে লোভী এখানে প্রবেশ করবে সে আর দিনের আলো দেখবে না। তিনি দ্বিধায় পড়েন, কিন্তু তারপর সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক অদ্ভুত গরম হাওয়া বেরিয়ে আসে। ভেতরে যেন কিছু অপেক্ষা করছে। তারপর মুহূর্তের মধ্যেই কিছু একটা ঘটে। দরজার ওপাশে প্রবেশ করার পরেই বিকট এক চিৎকার শোনা যায়। রবার্টের কণ্ঠ। শ্রমিকরা আতঙ্কে পিছিয়ে আসে। কিছুক্ষণ পর দরজার ওপার থেকে শুধু একটানা বয়ে চলা হাওয়ার শব্দ ভেসে আসে। ভিতরে তাকিয়ে দেখা যায় রবার্ট ক্লিফোর্ড কোথাও নেই। তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। পূর্ববর্তী গল্পের সঠিক উত্তরদাতাদের নাম জয়শ্রী, অ্যান্ডি, সিরাত, বিজন, তনুশ্রী এবং নাসরিন। অজানাকে ধাওয়া করা মানুষের চিরকালের অভ্যেস, এবং সেই কাজে নেমে পড়েছে আমাদের গল্পের পঞ্চপাণ্ডব। রাজা বিক্রম সেনের গুপ্তধন এবং একটি গুপ্ত কক্ষ। বলা হয় সেই গুপ্তধন সামলাচ্ছে এক ভয়ঙ্কর অভিশাপ, যেখান থেকে ব্রিটিশরাও রেহাই পাননি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, বিচিত্র বীর্যের কলমে এক টান টান অ্যাডভেঞ্চার নর্মদার জঙ্গলে। গল্পটি শুনুন মন দিয়ে, কারণ গল্পের শেষে অপেক্ষা করছে আপনাদের জন্য এক প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী গল্পের শুরুতে নেওয়া হবে। আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসার প্রচেষ্টা আমরা সব সময়তেই করি, এবং আপনারাই পারেন আমাদের গল্প সবার কাছে পৌঁছে দিতে। আমাদের গল্পে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। তাহলেই আমরা উৎসাহ পাব আরও ভালো ভালো গল্প নিয়ে আসা। সালের অক্টোবর। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, যেন প্রকৃতি নিজেই কিছু লুকিয়ে রাখতে চায়। বাতাস ভারী। নর্মদার পার ধরে শ্বাসরুদ্ধকর এক নীরবতা নেমে এসেছে।
দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো। মুহূর্তের জন্যে চারপাশ আলোকিত হয়ে উঠল। তারপর আবার সেই চিরচেনা অন্ধকার। বড়কাছা, মধ্যপ্রদেশের এই ছোট্ট গ্রামটি দিনের আলোতেও যেন সন্ধ্যার ছায়া মেখে থাকে। শতাব্দী প্রাচীন গাছের সারি, রুক্ষ জমি আর মাঝে মাঝে মাথা উঁচু করে থাকা পোড়ো ইমারত, যেন সময় এখানে থমকে আছে। এখানেই এসে পৌঁছেছে একদল মানুষ যাদের লক্ষ্য একটাই, বহু যুগের এক অভিশপ্ত রহস্যের সমাধান করা। একটা পুরনো জিপ রাস্তার ধুলো উড়িয়ে ধীরে ধীরে হাইওয়ের ধারের এক ছোট চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। দরজা ঠেলে নামলেন অরিন্দম বসু। ত্রিশূর্ধ্ব, সুগঠিত চেহারা, গভীর চোখ, মুখে চিরস্থায়ী এক জিজ্ঞাসা। ইতিহাসের প্রতি তার আকর্ষণ কেবল গবেষণার জন্যে নয়, এটি যেন তার অন্তর্দৃষ্টি, তার তৃতীয় চোখ। তার ঠিক পেছনে নামলেন মেঘনা রায়। চোখে দৃঢ়তা, কাঁধে ঝোলানো নোটবুক। প্রত্নতত্ত্বের জটিল ধাঁধাগুলো বোঝার জন্য তার চেয়ে ভালো কেউ নেই। ইমরান শেখ, সাংবাদিক, ভিডিও ক্যামেরা হাতে নামলেন। এই অভিযানের প্রতিটি মুহূর্ত তিনি লিপিবদ্ধ করবেন। রুদ্রপ্রতাপ সিং, স্থানীয় গাইড, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের ইতিহাস আর গুজবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং সবচেয়ে শেষে নামলেন দীপক সেনগুপ্ত, সরকারি কর্মকর্তা, যিনি এই অভিযানের আনুষ্ঠানিক দায়িত্বে রয়েছেন। তবে তার চোখে উদ্বেগের ছায়া স্পষ্ট। এই বড়কাছা গ্রামেই আমরা থাকবো, তাই তো? ইমরান জিজ্ঞেস করল গাড়ি থেকে নামতে নামতে। হ্যাঁ, এখানেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দীপক উত্তর দিল। বড়কাছা এক অদ্ভুত গ্রাম। আধুনিক সভ্যতার ছোঁয়া খুব একটা লাগেনি এখানে। মাটির বাড়ি, খড়ের চাউনি আর চারদিকে বিশাল জঙ্গল। গ্রামের মাঝখানে একটা পুরনো হাট, যেখানে কয়েকজন স্থানীয় মানুষ জমায়েত হয়েছে। অরিন্দম সোজা একটা ছোট্ট চায়ের দোকানের দিকে এগোল। এখানে আমরা কয়েকদিন থাকতে পারি? রুদ্রপ্রতাপ সিং নম্রভাবে জিজ্ঞাসা করল। থাকতে তো পারো, কিন্তু বাবু, এখানে কেন এসেছ? বৃদ্ধের কণ্ঠে এক ধরনের সংশয় ছিল। আমরা প্রত্নতত্ত্ববিদ, বিক্রম সেন দুর্গের ইতিহাস জানতে এসেছি। মেঘনা বলল। বৃদ্ধের চোখ মুহূর্তে সংকীর্ণ হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনও অস্বস্তিতে ফিসফিস করতে লাগলো। ওখানে যাওয়ার দরকার নেই বাবু, ওখানে অনেকেই গেছে, কেউ ফিরে আসে না। ফিরে আসে না মানে? ইমরান বিস্মিত হল। বৃদ্ধ ধীরে ধীরে বলল, রাজা বিক্রম সেনের গুপ্তধন, যা কেউ পেতে পারে না। কে জানে, হয়তো তিনি নিজেই অভিশাপ দিয়ে গেছেন, কিংবা পাহারা দিচ্ছে অন্য কেউ। অভিশাপ? মেঘনা নিচু স্বরে বলল। অরিন্দমের চোখে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। তাহলে অভিযান শুরু হোক। বৃদ্ধ তাদের দোকানের সামনের বেঞ্চিতে বসতে বলল। ধীরে ধীরে তার গল্প বলা শুরু করল। অনেক অনেক বছর আগে রাজা বিক্রম সেন ছিলেন এই অঞ্চলের এক প্রভাবশালী শাসক। তার অগাধ জনসম্পত্তি ছিল, কিন্তু শত্রুরা সব লুট করতে চেয়েছিল। তাই তিনি গুপ্তধন লুকিয়ে রাখেন দুর্গের এক গোপন ঘরে। কেউ যেন সেই গুপ্তধন খুঁজে না পায়, এজন্য রাজা এক তান্ত্রিকের সাহায্য নেন। তান্ত্রিক ভয়ঙ্কর এক অভিশাপ দেন, যে এই গুপ্তধনের সন্ধান করবে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। ধুর, এটা কেবলই এক গল্প। গল্প নাকি সত্যি সেটা পরে বুঝবে বাবু। তবে এক সময় এক ইংরেজ সেনাধিনায়ক এই গুপ্তধন খুঁজতে এসেছিল। তারপর কি হলো? দীপক উদ্বিগ্নভাবে জানতে চাইল। বৃদ্ধ চোখ বন্ধ করে বলল, সে আর কোনোদিন ফিরে আসেনি। সেই মুহূর্তে বাতাসের ঝাপটা দোকানের ছাউনিটাকে কাঁপিয়ে দিল।
সবাই এক মুহূর্ত চুপ করে গেল। অরিন্দম দলের দিকে তাকালো। তাহলে কালই যাত্রা শুরু করা যাক। বৃদ্ধ তখনও তাকিয়েছিল তাদের দিকে, অসন্তুষ্ট, সতর্ক। একবার ঢুকলে আর ফিরে আসতে পারবে তো বাবু? আমরা এখানে ইতিহাস খুঁজতে এসেছি, গুপ্তধন নয় দাদু। গ্রামের পরিবেশ কেমন যেন গম্ভীর হয়ে উঠেছিল। নর্মদা নদীর বাতাস বইছিল ধীর গতিতে, আর দূরে ঘন কালো মেঘ। সন্ধে ঘনিয়ে আসছে, কিন্তু অরিন্দম বসু ও তার দল দেরি করতে চায়নি। আমাদের প্রথম কাজ হবে দুর্গ সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করা। এটা কোথায় পাওয়া যাবে? গ্রামের পুরনো রাজবাড়িতে কিছু সূত্র থাকতে পারে। এটা একসময় রাজা বিক্রম সেনের বিশ্বস্ত মন্ত্রীদের মধ্যে একজনের ছিল। শোনা যায় তার বংশধরেরা এখনও এখানে বাস করেন। রুদ্রপ্রতাপ দলের সবাইকে নিয়ে এগিয়ে চলল গ্রামের পশ্চিম দিকে। রাস্তা ক্রমে আঁকা বাঁকা হয়ে উঠল। দুই পাশে বিশাল শিমুল ও বটগাছ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ হাঁটার পর তারা এক বিশাল জরাজীর্ণ রাজবাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটি এখনো প্রায় ধ্বংসস্তূপ। বিশাল কাঠের ফটকটি আধখোলা, দেওয়ালে শ্যাওলা জমে গেছে। এটা কি সত্যি বসবাসযোগ্য? এই বাড়িতে এখনও একজন বুড়ো আছেন, নাম ত্রিলোচন চৌধুরী। উনি রাজ পরিবারের শেষ উত্তরসূরি। অরিন্দম সামনের দরজায় ধাক্কা দিল। মুহূর্তের মধ্যে ভেতর থেকে ধীর পায়ে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। দীর্ঘ দাড়ি, কুঁচকানো ত্বক, আর চোখে এক অদ্ভুত দৃষ্টি। কে? আমি অরিন্দম বসু, প্রত্নতত্ত্ববিদ। আমরা বিক্রম সেন দুর্গ সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। ত্রিলোচন চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর ধীর স্বরে বললেন, ভেতরে আসো। পুরনো আসবাব আর ধুলো জমা বইপত্রে ভরা একটি ঘর। দেওয়ালে বিবর্ণ হয়ে যাওয়া একটা অয়েল পেন্টিং, আর কোণে একটা পুরনো কাঠের তাক। তোমরা বিক্রম সেন দুর্গের কথা জানতে চাও, তাই তো? হ্যাঁ। অনেকেই জানতে চেয়েছিল, অনেকেই খুঁজতে গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসেনি। আপনার কাছে কোনো নথি আছে কি? একটা প্রাচীন লেখা আমার পূর্বপুরুষদের সংগ্রহে ছিল। দাঁড়াও। ত্রিলোচন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং ঘরের এক কোণে গিয়ে পুরনো কাঠের আলমারি খুললেন। হ্যাঁ, এখানেই তো ছিল বইটা। ধুলো জমা কিছু বইপত্র সরিয়ে এক পুরনো মোটা চামড়ার বাঁধাই করা বই বের করে আনলেন। এটাই সেই পাণ্ডুলিপি, তিনি বললেন, ধীরে ধীরে সেটি টেবিলে রেখে। অরিন্দম বইটার ওপর হাত রাখে। বইটা খুব পুরনো, পাতাগুলো হলদে হয়ে গেছে, আর এর ওপর প্রাচীন সংস্কৃতে কিছু লেখা খোদাই করা। এটার মধ্যে কি আছে? রাজা বিক্রম সেনের গুপ্তধনের শেষ চিহ্ন এই বইতেই লেখা আছে। ত্রিলোচন চুপচাপ বললেন। অরিন্দম দ্রুত পাতা উল্টাতে লাগল। হঠাৎ এক জায়গায় চোখ আটকে যায়। গোপন ধনের চাবি লুকিয়ে নর্মদার ছায়ায়, যে দেখবে সে পথ হারায়, যে খুঁজবে তার প্রাণ যায়। এর মানে কি? নর্মদার ছায়া মানে কোনো এক রহস্যময় স্থান যেখানে দিনের আলো পৌঁছয় না। আর এই লাইনটা মনে হয় এটা একটা সংকেত। এটা কি বিক্রম সেন দুর্গের ভেতরের কিছু নির্দেশ দিচ্ছে? হয়তো, কিন্তু সাবধান, অভিশাপের কথা ভুলে যেও না। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। জানালার পর্দা দুলছে, আর দূর থেকে নর্মদা নদীর গর্জন শোনা যাচ্ছে। অরিন্দম বইটা শক্ত করে ধরে বলে,
আমরা এই রহস্যের সমাধান অবশ্যই করব। কালই আমরা দুর্গে যাব। সকালবেলা গ্রামটা তখনও ঝিমিয়ে আছে, কিন্তু অরিন্দমের দলের মধ্যে উত্তেজনা স্পষ্ট। আগের রাতের পুরনো পাণ্ডুলিপির সন্ধান তাদের সামনে এক নতুন দিক খুলে দিয়েছে। নর্মদার ছায়া, এর মানে কি হতে পারে? ইমরান বলল, গরম চায়ের কাপ হাতে নিয়ে। এটা হয়তো কোনো ভৌগোলিক সংকেত। নদীর কোনো অংশে সূর্যের আলো পৌঁছয় না, এমন কিছু জায়গা খুঁজতে হবে। কিন্তু তার আগে আমাদের উচিত এই বিক্রম সেনের দুর্গের আশেপাশের ইতিহাসটা একটু খুঁজে দেখা। এই অঞ্চলে নিশ্চয়ই কিছু প্রাচীন স্থাপনা আছে যেখানে এই অভিশপ্ত গুপ্তধনের কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। একটা পুরনো মন্দির আছে দুর্গ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। ওটার ভেতরে অনেক পুরনো লেখা খোদাই করা আছে, যেগুলো আজ পর্যন্ত কেউই পুরোপুরি পড়তে পারেনি। চলো তাহলে, হয়তো আমাদের প্রথম সংকেত ওখানেই লুকিয়ে আছে। দলটি একটি খারাপ রাস্তা ধরে জিপে যাত্রা করল। চারপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে একটা দুটো শেয়াল ডেকে উঠছে। প্রায় আধ ঘন্টা পর তারা একটা উঁচু পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ালো। সামনে একটা বিরাট জরাজীর্ণ মন্দির, ভৈরবনাথ মন্দির। এটি অন্তত 1000 বছরের পুরনো হবে। মন্দিরের সামনের অংশ অর্ধেক ধসে গেছে। চারপাশে বট ও অশ্বত্থ গাছের শেকড় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এটা একসময় খুব বিখ্যাত ছিল, কিন্তু অনেক বছর ধরে এখানে কেউ আসে না। লোকজন বিশ্বাস করে এখানে রাতে ভৌতিক কিছু ঘটনা ঘটে। অবশ্যই ভূতের গল্প, তাই তো? গল্প হোক বা সত্যি, সাবধান থাকাই ভালো। রুদ্র গম্ভীর মুখে বলল। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। মন্দিরের ভেতরটা সংকীর্ণ। বিশাল পাথরের স্তম্ভগুলোতে পুরনো লিপি খোদাই করা। আলো খুবই কম, তাই সবাই টর্চ জ্বালল। এখানে কিছু লেখা আছে। দেওয়ালের একটা জায়গায় আঙুল রেখে মেঘনা বলল। অরিন্দম কাছে গিয়ে দেখে সংস্কৃতে কিছু খোদাই করা আছে। যে পাবে সে মরবে, যে খুঁজবে সে পথ হারাবে। যক্ষের ধন আছে নর্মদার ছায়ায়, সেই জায়গায় যেখানে আলো লুকায়। অদ্ভুত, এর মানে কি? দেখো, আগের লেখার সাথেই মিল আছে। নর্মদার ছায়া কথাটা আবার এসেছে। তার মানে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কি কোনো আলোর উৎস আছে? অরিন্দম ধীর কণ্ঠে বলল। মেঘনা তখনই আরেকটা অংশ নজর দিল। এখানে কিছু ছবি আছে, খুব অস্পষ্ট। মনে হচ্ছে কিছুটা ঘষে ফেলা হয়েছে। টর্চের আলো ফেলো। আলো ফেলতেই একটা রহস্যময় ছবি ফুটে উঠল। একটা গুহার মতো কিছু আঁকা, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক যোদ্ধার মূর্তি। নিচে ছোট্ট একটা প্রতীক, নর্মদা নদীর একটা বাঁক, এবং পাশে বিশাল এক বটগাছ। এটা নিশ্চিত কোনো গোপন জায়গার সংকেত। তাহলে আমাদের নর্মদা নদীর সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। দীপক উত্তেজিত কণ্ঠে বলল। অরিন্দম, মেঘনা, ইমরান, দীপক আর রুদ্রপ্রতাপ সিং সংকেত বিশ্লেষণ করতেই ব্যস্ত ছিল। তাদের টর্চের আলো সংস্কৃত শিলালিপির ওপর ঝলসে উঠেছে। নর্মদার ছায়া। অরিন্দম ফিস ফিস করে কথাটা বলল। আমাদের নিশ্চিত করতে হবে কোথায় সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু ভেতরে কোনো আলোর উৎস আছে। তার মানে কি গুহা? সম্ভবত। ঠিক এমন সময় পেছন থেকে ভারী বুটের শব্দ শোনা গেল। বাহ 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 বাহ,
তোমাদের গবেষণা তো বেশ ভালোই চলছে, তাই না? সবাই চমকে ঘুরে দাঁড়ালো। মন্দিরের দরজায় দাঁড়িয়ে আছে 6 ফুট লম্বা লালচে চুলের এক বিদেশি, জ্যাকব মার্টিন। তার পরনে খাকি রঙের জ্যাকেট, কোমরে একটা বড় ছুরি বাঁধা, আর পাশে দাঁড়িয়ে আছে 4-5 জন সশস্ত্র লোক। তাদের মুখে নির্দয় অভিব্যক্তি। তোমরা মনে ভেবেছিলে এই অভিযানে একাই থাকবে? জ্যাকব মার্টিন ঠোঁটের কোণে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, তোমার এখানে কি চাই? ও, খুব সোজা কথা বন্ধু, খুব সোজা কথা। আমি যেখানে গুপ্তধনের গন্ধ পাই সেখানে পৌঁছে যাই। আর আমি তো দেখছি তোমরা অনেক খাটাখাটনি করছো। বেশ, এই সংকেতটা আমার দরকার। আমরা কোনো গুপ্তধনের সন্ধানে আসিনি, এটা ইতিহাস উদ্ধার করার অভিযান। ইতিহাস? তাহলে তোমাদের উচিত জাদুঘরে কাজ নেওয়া, এখানে নয়। তার ডান হাতে একটা রিভলভার চকচক করে উঠল। এখন বলো, পাণ্ডুলিপিটা কোথায়? রুদ্রপ্রতাপ সিং ধীর পায়ে এক ধাপ এগোল। আমাদের সঙ্গে নেই। ও বেশ, তো তাহলে সেটা কোথায় রেখেছ? জ্যাকব এক পলক চোখ সরিয়ে তার এক সহযোগীর দিকে ইঙ্গিত করল। তার দলের এক সদস্য এগিয়ে এসে দীপকের কলার চেপে ধরল। দেখো, আমরা কিন্তু তোমাদের মতো লুটেরা নই। অরিন্দম গলা শক্ত করে বলল, আমরা শুধু সত্যিটা জানতে চাই, ধন লুট করতে নয়। তুমি কি জানো তোমাদের এই নীতি বাক্য আমি কতবার শুনেছি? শেষবার যারা এমন কথা বলেছিল তারা একটাও বেঁচে ফেরেনি। মেঘনা ফিস ফিস করে ইমরানের কানে বলে, আমাদের কিছু একটা করতে হবে। ঠিক তখনই রুদ্রপ্রতাপ হঠাৎ তার কোমর থেকে একটা ছোট্ট ছুরি বের করে পেছনের এক গুন্ডার হাতে সজোরে আঘাত করল। লোকটা আর্তনাদ করে পিছু হটল। এই ফাঁকে দীপক জ্যাকবের হাতে থাকা বন্দুকটা ঠেলে দিল। ধস্তাধস্তির মাঝে বন্দুকটা মেঝেতে পড়ে গেছে। দৌড়াও! অরিন্দম চিৎকার করল। তারা দ্রুত মন্দিরের পাশের গলি দিয়ে ছুটে বেরিয়ে এলো। জ্যাকবের লোকেরা তখনও ধাতস্থ হতে পারেনি। ওরা পালাচ্ছে, ধরো ধরো ওদের। কিন্তু ততক্ষণে অরিন্দমের দল গাড়ির দিকে ছুটতে শুরু করেছে। আমরা এখন কি করব? আমাদের আগে পৌঁছাতে হবে সেই গোপন গুহায়, এবং জ্যাক মার্টিনকে আটকানোরও একটা উপায় বের করতে হবে। রুদ্রপ্রতাপ গুরু গম্ভীর কণ্ঠে বলল। পেছনে তখন জ্যাকব মার্টিনের দল গুলি ছুঁড়তে শুরু করেছে। গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল, চাকার নিচে ধুলো উঠতে লাগল। পেছনে জ্যাকব মার্টিনের দল বন্দুক হাতে ধেয়ে আসছে, কিন্তু অরিন্দমের দল তাদের চেয়ে এক ধাপ এগিয়ে। কিন্তু বেশি দেরি করা ঠিক হবে না। ওদের কাছে অস্ত্র আছে আর আমাদের কাছে শুধু বুদ্ধি। অরিন্দম স্টিয়ারিং ধরে গাড়ির গতি বাড়ালো। তাই তো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সংকেতের ধাঁধাটা সমাধান করতেই হবে। গাড়ি চলতে চলতে সবাই আবার শিলালিপির পাঠোদ্ধার নিয়ে আলোচনা শুরু করল। নর্মদার ছায়ায় ধন, ছায়ার মধ্যে আলো লুকিয়ে আছে। এর মানে কি এমন একটা জায়গা যেখানে আলো সরাসরি পৌঁছয় না? গুহার কথা মনে পড়ছে, কিন্তু নর্মদার কোন অংশের কথা এখানে বলা হয়েছে? রুদ্রপ্রতাপ দ্রুত মানচিত্র বের করে। নর্মদার তীরে এমন জায়গা খুব বেশি নেই। একটা জায়গা আছে, বাঞ্জারাকুঞ্জ। ওটা গভীর জঙ্গলের মধ্যে, সেখানে একটা বড় বট গাছও আছে। এটাই সম্ভবত আমাদের পরের গন্তব্য। গাড়ি শহর ছেড়ে জঙ্গলের দিকে ঢুকল। রাস্তা
এখানে অনেক সরু, চারপাশে বিশাল বিশাল গাছ, আর কোথাও কোথাও থেকে পাখির ডাকে পরিবেশ অদ্ভুত রকমের ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এখানে কি কেউ আসে না? না, এখানে গ্রামবাসীরা রাতে পা রাখে না। ওরা বলে এখানে কিছু একটা আছে। অভিশাপ? হতে পারে, কেউ জানে নাকি, কিন্তু প্রচুর মানুষ হারিয়ে গেছে এই জঙ্গলে। হঠাৎ গাড়ির চাকা যেন ধাক্কা খেল। অরিন্দম ব্রেক কষে গাড়ি থামালো। টায়ার বসে গেছে। দীপক গাড়ি থেকে নেমে দেখতে লাগলো। ঠিক তখনই আশেপাশের জঙ্গল থেকে গাছের পাতার ফাঁকে কিছু একটা নড়তে দেখা গেল। মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। মেঘনা উদ্বিগ্ন কণ্ঠে বলল। কেউ উত্তর দিল না। গাছের আড়ালে একটা ছায়া দ্রুত সরে গেল। আমাদেরকে কেউ অনুসরণ করছে। শান্ত থাকো। রুদ্রপ্রতাপ মুখ খোলে। আমাদের এখন সময় নষ্ট করলে চলবে না। যাই হয়ে যাক, আমরা এই ধাঁধার সমাধান করবই। চারিদিকে রহস্যময় পরিবেশ, আর সামনে অজানা বিপদ। বঞ্জারা কুঞ্জে গভীর জঙ্গল তাদের অপেক্ষায়। গভীর জঙ্গলের ভেতর দিয়ে পথ চলতে চলতে অরিন্দমের দল এসে পৌঁছল এক বিশাল ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির সামনে। চারপাশে ঘন গাছপালা, লতা গুল্মে ঢেকে থাকা পুরনো প্রাসাদটি যেন সময়ের কাছে পরাজিত হয়ে দাঁড়িয়ে আছে। এটাই কি সেই জায়গা? হ্যাঁ, গ্রামবাসীরা বলে এই প্রাসাদে লুকিয়ে আছে নর্মদার অভিশাপের রহস্য। সত্যি মিথ্যে জানি না, কিন্তু এই জায়গাটা কেমন যেন একটা অস্বাভাবিক মনে হচ্ছে। যদি উত্তর খুঁজতে হয় তাহলে আমাদের এর ভেতরে ঢুকতেই হবে। দলটি ভাঙাচোরা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। রাজবাড়ির ভেতরটা অন্ধকার। শুধু মেঘনার টর্চের আলোয় ধুলো ভরা মেঝে, ভাঙা আসবাব আর ছাদের খসে পড়া কাঠের টুকরোগুলো দেখা যাচ্ছে। প্রাচীরের গায়ে খোদাই করা একটি মানচিত্রের মতো কিছু দেখা যাচ্ছে। অরিন্দম তার উপর আলো ফেলতে লাগলো। এটা রাজবাড়ির নকশা। এখানে একটা গোপন ঘরের চিহ্ন দেওয়া আছে। মেঘনা দেওয়ালে আঙুল বোলালো। দলের সবাই একসঙ্গে রাজবাড়ির ভেতরে অনুসন্ধান চালাতে লাগলো। ধুলোমাখা করিডোর, বিশাল হলঘর পার করে তারা এক নির্জন কোণে এসে পৌঁছল। সেখানে একটি ভারী কাঠের দরজা, যার উপর অদ্ভুত চিহ্ন খোদাই করা। এটা কোনো সাধারণ দরজা নয়। দরজার গায়ে প্রতীকগুলো অদ্ভুত, যেন প্রাচীন কোনো লিপি। তার মাঝে একটি বড় সাপের ছবি, যার চোখ যেন অন্ধকারে চকচক করছে। এটা মনে হচ্ছে কেউ চায় না আমরা এটা খুলি। গুপ্তধন আছে কি নেই সেটা তো আমরা জানি না, কিন্তু এই দরজা আমাদের কিছু একটা লুকিয়ে রাখছে, সেটাই এবার দেখতে হবে। ঠিক তখনই হাওয়ার একটা ঠান্ডা ছাপটা এসে আলো নিভিয়ে দিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা দলটা বুঝল তারা এমন এক রহস্যের সামনে এসে পড়েছে যার ভয়ঙ্কর দিক এখনো জানা নেই। অন্ধকারে নিঃশব্দে অরিন্দমের দল দাঁড়িয়ে, বাতাস থমথমে, চারপাশে কেমন যেন একটা দম বন্ধ ভাব। অরিন্দম সামনের দিকে এগিয়ে এসে দরজার গায়ে হাত রাখে। পুরনো কাঠের দরজার উপর খোদাই করা সাপের প্রতিচ্ছবি যেন জীবন্ত। এটাই আমাদের একমাত্র পথ। চারপাশটা একবার ভালো করে পরীক্ষা করে নিয়ে অরিন্দম ধীরে ধীরে দরজার মাঝের ধাতব হাতলটি ধরে টান দিল। গম্ভীর আওয়াজ তুলে দরজাটা খুলে যায়। ভেতর থেকে যেন শতাব্দীর ধুলো উড়ে আসছে। সামনের একটা লম্বা পাথরের করিডোর, যার দুই পাশে ভাঙাচোরা পিলার, পুরনো পচা কাঠ আর ধুলো মিশে অদ্ভুত একটা গন্ধ তৈরি করেছে। দেখে মনে হচ্ছে এখানে বহু বছর কেউ আসেনি।
হয়তো কেউ আসার সাহস পায়নি। তাহলে বোধ হয় আমরাই প্রথম। তবে সবাই কিন্তু সাবধানে পা ফেলি। করিডোর ধরে এগোতে শুরু করলো তারা। কয়েক পা যাওয়ার পরই রুদ্রপ্রতাপ থেমে যায়। একটু দাঁড়াও। সে টর্চের আলো ফেলে বলে, মাটির এখানে কিছু একটা অস্বাভাবিক লাগছে। অরিন্দম নিচু হয়ে দেখল পাথরের ফ্লোরের কিছু অংশ একটু উঁচু, কিছু অংশ নিচু। হয়তো এগুলো প্রাচীন ফাঁদ। ঠিক তখনই দীপকের পা ভুল করে একটা নিচু পাথরে পড়ে গেল। শব্দটা শুনে অরিন্দম চিৎকার করল, সবাই সাবধানে, পেছনে যাও। কিন্তু দেরি হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যেই ছাদের গায়ে থাকা পুরনো লোহার বলগুলো চেন থেকে খুলে ঝুলে পড়ল। বাতাস চিরে বিশাল বলগুলো ঘূর্ণির মতো নেমে আসতে লাগলো, যে কোনো মুহূর্তে দলটাকে গুঁড়িয়ে দিতে পারে। এদিকে এসো। রুদ্রপ্রতাপ পাশের একটা খাঁজের দিকে ইশারা করল। অরিন্দম তাড়াতাড়ি সিদ্ধান্ত নিল। সে মেঘনা আর দীপককে ঠেলে পাশের একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। ইমরানও এক লাফে ওদের সঙ্গে ঢুকে পড়ল। বলগুলো প্রচণ্ড আওয়াজ তুলে নিচে পড়ল, মেঝেতে আঘাত করে চূর্ণ হয়ে গেল। চারিদিকে ধুলো উঠছে। কয়েক সেকেন্ড পর ধুলো কমলে সবাই ধীরে ধীরে বাইরে বেরোলো। এটা ছিল শুধু প্রথম ফাঁদ, এখনো অনেক কিছু অপেক্ষা করছে। আরো ভেতরে যেতে হলো। এবার করিডোর আরো সরু। এটা দেখো। দেওয়ালের গায়ে ছোট ছোট গর্ত, যা মানুষের চোখে পড়ার কথা নয়। এটা কোনো ফাঁদের অংশ হতে পারে। ঠিক তখনই ইমরান দেওয়ালের গায়ে হাত রাখল। একটা কড়া শব্দ। পরের মুহূর্তেই দেওয়ালের গর্তগুলো থেকে বিষাক্ত তীর ছুটে আসতে লাগলো। সবাই নিচু হও। রুদ্রপ্রতাপের চিৎকার। তারপর মাটিতে শুয়ে পড়ল তারা। তীরগুলো তাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, আমাদের কিন্তু এখন আরো সাবধানে এগোতে হবে। গুপ্তধনের সন্ধানে বিপদ পেরিয়ে একের পর এক ফাঁদ কাটিয়ে এগিয়ে চলেছিল অরিন্দমের দল। করিডোরের শেষ প্রান্তে এসে এবার তারা একটা বড় হলঘরের সামনে দাঁড়ায়। ভেতরে ঢুকে তারা দেখে একটা বিশাল চত্বর, চারপাশে খোদাই করা প্রাচীন মূর্তি আর প্রতীক, মাঝখানে একটা বিশাল পাথরের বেদি। এটা রাজপুরোহিতের উপাসনা স্থল হতে পারে। কিন্তু এখানে তো কিছু নেই। মেঘনা চারিদিকে তাকিয়ে বলল। দীপক ব্যাগ থেকে ক্যামেরা বের করছিল। তখনই হঠাৎ বাতাসে একটা ঠান্ডা ঝাপটা এলো। মনে হলো যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে। এই শোনো, কিছু শুনতে পাচ্ছ? বাতাসটা কেমন যেন থমকে গেছে। সবাই কিন্তু খুব সাবধানে থাকো। অরিন্দম ধীর গলায় বলে। তখনই একটা বিকট আওয়াজ হয়। সবাই পিছনে ফিরে দেখে দীপক কোথাও নেই। দীপক, দীপক! সে গেল কোথায়? ইমরান আতঙ্কিত। চারপাশ দেখছে সে। এটা সম্ভব নয়। রুদ্রপ্রতাপ দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে বলল, আমরা তো সবাই একসঙ্গে ছিলাম। অরিন্দম টর্চ জ্বালিয়ে চারপাশ দেখছে। মেঝের ধুলোয় দীপকের পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু সেটা একটা জায়গায় গিয়ে হঠাৎ শেষ। তার মানে যে হাওয়ায় মিলিয়ে গেছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা অতি প্রাকৃতিক কিছু। সবার মনে কেমন যেন একটা অজানা ভয় দানা বেঁধে গেছে। বাতাসটা আগের চেয়েও অনেকটা ভারী। এভাবে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, আমাদের দীপককে খুঁজতেই হবে। তারা পুরো হলঘর চিরে দেখল, কিন্তু দীপকের কোনো চিহ্ন নেই। একটা হাওয়ার ঘূর্ণি ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেওয়ালের খোদাই করা প্রতীকগুলো যেন মৃদু আলোয় জ্বলজ্বল করতে লাগলো। ওগুলো জ্বলছে। লক্ষণ ভালো নয়। রুদ্রপ্রতাপের বেশ নিচু গলা।
এই জায়গায় কিছু একটা আছে। কোনো প্রাচীন শক্তি হয়তো আমাদের উপস্থিতি টের পেয়েছে। চলে যাও এখান থেকে, না হলে শাস্তি আছে। সবাই থমকে গেল। কে কে বলল? এটা এটা তো দীপকের গলা নয়। এতক্ষণে অরিন্দমের গলা বেশ শুকিয়ে এসেছে। সে জানত মুহূর্তের একটা ভুল সিদ্ধান্ত নিলে তাদের সবার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। অরিন্দমের দল তখনও দীপকের নিখোঁজ হওয়ার ধাক্কা সামলাতে পারেনি। এদিকে আবার রহস্যময় কণ্ঠস্বর, দেওয়ালের খোদাই জ্বলতে শুরু করা, এসব কিছুই তাদের মনে বেশ ভয় ঢুকিয়ে দেয়। আমাদের এখান থেকে বেরিয়ে একজন কারোর সাথে কথা বলা দরকার। ঠিক বলেছ, এই অভিশপ্ত জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ নেই। তারা তাড়াতাড়ি সেই রহস্যময় হলঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে বোঝা যায় এতক্ষণে সন্ধে নেমেছে। এখন কি করা যায়? আমি শুনেছি এই অঞ্চলে ভবানী শঙ্কর নামে এক সাধু আছেন। স্থানীয়রা বলে তিনি বহু পুরনো কাহিনী জানেন। হয়তো উনি আমাদের কিছু বলতে পারবেন। সাধু? মেঘনা ভ্রু কুঁচকে বলে। আবার কোনো গাঁজাখুরি গল্প শুনিয়ে দেবে না তো? এখন আর কিছুই করার নেই, চলো দেখা যাক। গ্রামে গিয়ে ভবানী শঙ্করের খোঁজ করতে এক বৃদ্ধ গ্রামবাসী বলে উঠল, সাধু বাবা ওই জঙ্গলের ধারে ছোট্ট আশ্রমে থাকেন। ওনার আশ্রমে গেলে সাবধানে যেও, বাবার মেজাজ সুবিধের নয়। অন্ধকারে নামার আগেই তারা ভবানী শঙ্করের আশ্রমে পৌঁছল। আশ্রমটা খুব সাধারণ, কাঠের বেড়া আর শুকনো পাতা দিয়ে ছাওয়া। সামনে একটা ছোট তেঁতুল গাছ, আর আশ্রমের সামনে ধূপকাঠির গন্ধ ছড়িয়ে আছে। ভেতরে বসে থাকা বৃদ্ধ সাধুটি লম্বা শুকনো গড়নে, ধূসর দাড়ি, কপালে ছাই মাখা, আর চোখ দুটো গভীর ও রহস্যময়। তাদের দেখে তিনি ধীর কণ্ঠে বললেন, তোমাদের আসার কথা আমি জানতাম। ভবানী শঙ্কর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর বাইরে তাকিয়ে বললেন, আপনি আমাদের চিনলেন কিভাবে? তোমরা যা খুঁজছো তা শুধু ধন সম্পদ নয়, তোমরা এমন কিছুর পেছনে ছুটছ যা বহু বছর ধরে শয়তান আগলে রেখে শিকারের অপেক্ষা করছে। বাবা, একটু খোলসা করে বলবেন? তোমরা নর্মদার অভিশাপ সম্পর্কে শুনেছ? সবাই একে অপরের দিকে তাকাল। আমরা শুনেছি, কিন্তু জানি না আসল সত্যটা কি। ভবানী শঙ্কর গভীর শ্বাস নিলেন, তারপর বললেন, সেই গুপ্তধনের পাহারাদার কেউ মানুষ নয়। যারা একে স্পর্শ করার চেষ্টা করেছে তারা আর কখনো ফিরে আসেনি। দীপকও ফিরে আসবে না। আপনি কি বলছেন? ইমরান বেশ আতঙ্কিত গলায় বলল, আপনি জানেন দীপক কোথায়? সে এখন ওদের কবলে। তোমরা যদি আরও এক কদম এগো তাহলে তোমরাও আর ফিরে আসতে পারবে না। আমার কথা শোনো, এখানেই থেমে যাও। অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইল। আমরা দীপককে ফেলে যেতে পারি না বাবাজি, আমাদের সাহায্য করুন। সাহায্য করতে পারি, কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করবে না। কেন? আপনি কি ভূত প্রেতের গল্প বলবেন? সাধু তখন রুদ্র প্রতাপের দিকে তাকালেন। চোখ যেন হঠাৎ করে লাল হয়ে উঠল। তুমি যদি এক মুহূর্তের জন্য ভাবো যে এটা কোনো ঠাট্টা, তবে আগামীকাল সূর্য ওঠার আগেই তোমার জীবন শেষ হয়ে যাবে। রুদ্র প্রতাপের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। আশ্রমের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠছে। আমরা ফিরে যাবার জন্য এখানে আসিনি বাবাজি, আপনি যা জানেন সমস্তটা আমাদের খুলে বলুন। ভবানী শঙ্কর চোখ বন্ধ করলেন। কাল সকালে যখন সূর্যের আলো পড়বে, তখনই যদি তোমরা ওই অভিশপ্ত স্থানে থাকো, তবে তোমাদের জন্য অপেক্ষা করছে নরক।
তারপর তিনি আর কিছু বললেন না। রুদ্রপ্রতাপ ধীরে ধীরে বলল, আমার তো মনে হয় এ শুধুই ভয় দেখানোর চেষ্টা। গুপ্তধনের গল্পগুলো এমনিতেই রহস্যময় করে বলা হয়। হয়তো তাই, কিন্তু আমরা ভয় পেয়ে ফিরে যাব না। যাও, তবে মনে রেখো আমি তোমাদের সতর্ক করেছিলাম। তারা আশ্রম থেকে বেরিয়ে এলো। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে। আমরা কি করব? আমাদের কাছে ফিরে যাবার পথ নেই। কাল সকালে আবার সেই জায়গায় যাব আমরা। দীপককে খুঁজে বের করতেই হবে আমাদের। তবে তারা জানতো না সামনের দিনটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে চলেছে। ভবানী শঙ্করের কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অভিশাপ, অতি প্রাকৃত উপস্থিতি, দীপকের নিখোঁজ হয়ে যাওয়া, এসব কি আসলেই সত্যি নাকি শুধুই কাকতালীয়? পরদিন সকালেই অরিন্দমের দল আবার রহস্যময় রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দীপককে খুঁজে বের করাই তাদের মূল লক্ষ্য। কিন্তু অরিন্দম জানত গুপ্তধনের রহস্যের সমাধান না হলে দীপকের অবস্থানও কোনোদিনও জানা সম্ভব হবে না। রাজবাড়ির কাছাকাছি পৌঁছানোর পর তারা আগের দিন সেই উপাসনা স্থলের পাশেই আরেকটি ঘর খুঁজে পেল। সেখানে একটা পুরনো শিলালিপি ঝুলছিল, যার উপরে ধুলো পড়ে একাকার। রুদ্রপ্রতাপ তা পরিষ্কার করতেই চোখে পড়ল কিছু সংস্কৃত লেখা। অরিন্দম মনোযোগ দিয়ে পড়তে লাগল। যে সন্ধান করে সে হারিয়ে যায়, যে সত্যের পথ ধরে চলে সে গন্তব্য পায়। সূর্যের প্রথম আলোয় প্রবেশ করো, নতুবা অনন্ত আধার তোমায় গ্রাস করবে। মানে কি? এই শিলালিপিটা আমাদের একটা সংকেত দিচ্ছে। অরিন্দম বলল, গুপ্তধনের আসল পথ সম্ভবত সরাসরি দৃশ্যমান নয়। এগুলো দেখে মনে হচ্ছে রাজবাড়ির নিচে কোনো গোপন পথ আছে। তবে চলো খুঁজে বের করা যাক। কথা অনুযায়ী রাজবাড়ির ভেতরে তারা খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পরেই মেঘনা দেওয়ালের এক কোণে ধাক্কা দিতে সেটি ধীরে ধীরে সরে গেল। দেখো, এটা একটা গোপন দরজা। ইমরানের চিৎকারে সকলের নজর সেখানে পড়ল। দরজার পেছনে একটা সরু করিডোর নেমে গেছে অন্ধকারের দিকে। অরিন্দম টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে গেল। আমাদের কিন্তু সাবধানে যেতে হবে। ধীরে ধীরে তারা নেমে যেতে থাকল সরু পথ ধরে। আশেপাশের দেওয়ালগুলোতে আগুনের চিহ্ন, খোদাই করা প্রতীক আর ভাঙা মূর্তি। প্রায় 10 মিনিট হাঁটার পর তারা একটা বিশাল গুহার মুখে এসে দাঁড়াল। গুহার ভেতর থেকে জলের শব্দ আসছে। এটাই সেই গোপন সুড়ঙ্গ। আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। ভালো লাগুক বা না লাগুক, আমাদের ঢুকতেই হবে। অরিন্দমের কথায় তারা সাবধানে গুহার ভেতরে প্রবেশ করল। অন্ধকারের মধ্যে টর্চের আলো ফেলে দেখতে লাগলো চারপাশ। মেঘনা একটা দাগের দিকে ইশারা করল। দেখো, এখানে মাটিতে পায়ের ছাপ। সবার রক্ত যেন জমে গেল। মানে কেউ আমাদের আগেই এখানে ঢুকেছে। অথবা দীপক এখানে আছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি জীবিত নাকি? গুহার ভেতর ঢোকার পর থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সবার, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের প্রতিটি পদক্ষেপ নজর রাখছে। বাতাসে ভেজা গন্ধ, দেওয়ালের ফাটলে জমে থাকা শ্যাওলা আর চারপাশের থমথমে নীরবতা গুহার পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এটা কি সত্যি অস্বাভাবিক ঠেকছে? ভয় পেও না, আমরা এখানে একটা রহস্য সমাধান করতে এসেছি। তারা গুহার ভেতর আরো কিছু দূর এগোতেই আচমকা টর্চের আলো কেঁপে উঠল। ওইটা কি?
সবার চোখ একদিকে ঘুরল। গুহার অন্ধকারের মাঝে হালকা সাদা রঙের একটা অবয়ব দেখা যাচ্ছে। সেটা ধীরে ধীরে নড়ছে, যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। এটা এটা কিভাবে সম্ভব? সাদা অবয়বটা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল অন্ধকারের গভীরে। ওটা কি কোনো আত্মা? এটা কোনো বৃষ্টি বিভ্রম হতে পারে। অরিন্দম বলল, যদিও তার নিজেরও গলার স্বর কাঁপছে। নাকি অভিশপ্ত প্রেতাত্মা? এরপর হঠাৎই কেমন যেন একটা শব্দ হল, ধাতুর উপর কিছু আঁচড় কাটার মতো। আমি এখানে থাকতে পারবো না। শান্ত হও ইমরান, ভয় দেখি আমাদের থামিয়ে দেওয়া হতে পারে। অরিন্দম বলল। রুদ্রপ্রতাপ গম্ভীর স্বরে বলল, আমার মনে হচ্ছে আমরা কেবল গুপ্তধনের খোঁজে নেই, বরং এমন কিছু জিনিসের মুখোমুখি হতে যাচ্ছি যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না। সাদা ছায়াটা আবার কিছুটা দূরে গিয়ে এক মুহূর্তের জন্য থামল, তারপর নিখোঁজ হয়ে গেল। আমাদের হয় এখানেই থেমে যেতে হবে, নয়তো সামনে এগোতে হবে। আমরা ফিরে যাব না। দীপক কোথাও না কোথাও তো আছে, আর গুপ্তধনের রহস্য এইখানেই লুকিয়ে আছে। আমাদের ভয় পেলে আর চলবে না। ঠিক বলেছ। এবার যাই হোক, আমরা সত্যিটা সামনে আনব। গুহার গভীরে প্রবেশ করার পর থেকে সবাই আরো সতর্ক হয়ে গিয়েছিল। দীপকের খোঁজ, গুপ্তধনের রহস্য আর সাদা ছায়ার আতঙ্ক সব মিলিয়ে পরিবেশটা বেশ থমথমে হয়ে উঠেছিল। কিন্তু তারা কেউ জানত না আসল বিপদ তাদের দলের মধ্যেই লুকিয়ে আছে। একটা সংকীর্ণ পথ ধরে কিছু দূর এগোনোর পর হঠাৎ করেই অরিন্দম থেমে গেল। কি হলো? আমাদের যন্ত্রপাতির ব্যাগ কই? ইমরান চারপাশে তাকিয়ে বলল, আমাদের সঙ্গেই তো ছিল। গুহায় ঢোকার সময় সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু এখন নেই। মেঘনা চাপা গলায় বলল। অরিন্দম চারদিকে একবার দেখে নিল, কেউ অন্য কোথাও রেখে আসেনি তো। এর মানে কেউ ইচ্ছা করেই সরিয়ে ফেলেছে। কিন্তু কেন? ইমরান হতবাক হয়ে জিজ্ঞেস করল। অরিন্দমের চোখ ধীরে ধীরে দলের সবার মুখের ওপর পড়ল। আমাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক। জ্যাকব মার্টিনের দল কিন্তু এখন আমাদের ধাওয়া করছে। যদি আমাদেরই কেউ তাদের জন্য কাজ করে, তাহলে কি আমরা সবাই বিপদে আছি? প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যাবে না। আমাদের আরো সতর্ক হতে হবে। কিন্তু এই কথা বলার পরই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হঠাৎ পাথরের একটা বড় টুকরো গুহার ছাদ থেকে ভেঙে পড়ল, ঠিক মেঘনার মাথার পাশে। সে চমকে উঠে দ্রুত এক পাশে সরে গেল। এটা কিভাবে হলো? রুদ্রপ্রতাপ সামনে গিয়ে পাথরটা পরীক্ষা করল। কেউ এটা ইচ্ছে করে করেছে, সে গম্ভীর গলায় বলল। অরিন্দম বুঝতে পারল সত্যিই তাদের দলের মধ্যেই কেউ একজন বিশ্বাসঘাতক। কিন্তু কে? এদিকে গুহার ভেতরের অন্ধকার যেন আরো গভীর হয়ে উঠেছে। অজানা বিপদের আগমন অনুভব করেই দলটি একে অপরের দিকে তাকাল। গুহার সরু পথে অরিন্দমের দল আরো গভীরে প্রবেশ করছে। বাতাস ভারী এবং ভেজা। প্রত্যেকটা পদক্ষেপে মনে হচ্ছে কিছু একটা ছায়ার মতন তাদের অনুসরণ করছে। আমরা কি সঠিক পথে যাচ্ছি? পাণ্ডুলিপির সংকেত অনুযায়ী গুপ্তধনের চেম্বার আর বেশি দূরে নয়। অবশেষে তারা একটা প্রশস্ত খোলা জায়গায় পৌঁছল। দেওয়ালের গায়ে অদ্ভুত সংস্কৃত লিপি খোদাই করা। যে সত্য জানে সে প্রবেশ করুক, যে লোভের জন্য আসে তার মৃত্যু অবধারিত। অভিশাপের সতর্কবার্তা, ঠিক যেমন ভবানী শঙ্কর বলেছিল। এগুলো শুধুমাত্র আমাদের ভয় দেখানোর জন্য লেখা হয়েছে। আমাদের কিন্তু ভয় পেলে এই মুহূর্তে আর চলবে না। প্রাচীরের একপাশে একটা বিশাল পাথরের দরজা, যার গায়ে খোদাই ছিল দুটো সাপের প্রতিচ্ছবি।
এই দরজার ওপারেই গুপ্তধন। অরিন্দম দরজার ফাঁকে আঙুল রাখল। হালকা ধাক্কা দিতেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল, কিন্তু দরজা খুলতেই গুহার ভেতর একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। এটা এতক্ষণ টের পাওয়া যায়নি, কিন্তু সঙ্গে সঙ্গে একটা শব্দ শোনা গেল। বাদ! রুদ্রপ্রতাপ চিৎকার করে উঠল। দরজার ঠিক ওপরে থাকা পুরনো পাথরের সিলিং ধীরে ধীরে নামছে নিচের দিকে। কুইক কুইক, আমাদের দরজা দিয়ে এক্ষুনি ঢুকতে হবে। অরিন্দমের চিৎকারে সবাই দৌড়তে লাগলো। ইমরান এক মুহূর্ত দেরি করতে পাথরের একটা খণ্ড তার মাথার পাশে পড়ল। আমরা মারা যেতে পারতাম। ভেতরের ঘরটা গম্বুজাকৃতি, চারপাশে খোদাই করা প্রতীক আর মাঝখানে একটা বিশাল পাথরের বেদি, ঠিক যেমন আগে একটা ঘরে দেখে এসেছে তারা। তার উপর একটা কাঠের বাক্সও রয়েছে। এটাই কি সেই গুপ্তধন? অরিন্দম ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে গেল। আমরা এখানে একা নই। রুদ্রপ্রতাপের ফিস ফিস স্বরে অরিন্দমের চমক ভাঙল। ঠিক এমন সময় অপ্রত্যাশিতভাবে ইমরান পিছন থেকে একটা ছুরি বের করে মেঘনার গলায় ধরল। একটু দূরে যাও, না হলে সবাই এখানেই মরে যাবে। সবাই স্তব্ধ। তুমি বিশ্বাসঘাতক! জ্যাকব মার্টিন আমাকে পাঠিয়েছে। গুপ্তধনটা তারই চাই, আর যারা বাধা দেবে তাদেরকে আমাকে মারতেই হবে। অরিন্দম ধীরে ধীরে ইমরানের দিকে এগোলো। তুমি জানো না ইমরান, তুমি কি নিয়ে খেলছো? এই গুপ্তধন শুধু ধন সম্পদ নয়, এটা একটা অভিশাপ। অভিশাপ? অভিশাপ বলে কিছু নেই, এটা শুধু একটা পুরনো গল্প। আর ঠিক সেই সময় বাতাসের ভেতর একটা ছায়া যেন ঘুরপাক খেতে লাগলো। গুহার দেওয়ালগুলো আস্তে আস্তে কাঁপছে। না, এটা কি? হতচকিত আর অসাবধান হতেই ইমরানের হাত থেকে ছুরিটা পড়ে গেল। গুহার অন্ধকার থেকে সেই সাদা ছায়া আবার দেখা গেল। গুহার দেওয়ালগুলো কিন্তু এখন কাঁপতে কাঁপতে স্তব্ধ হয়ে গেছে। ইমরান নিজের অজান্তেই মেঘনাকে ছেড়ে দিল। চারপাশে এক ভয়ঙ্কর নীরবতা। অরিন্দম ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। গুপ্তধনের চেম্বার পেরিয়ে আরেকটি সরু পথের শেষে একটা বিশাল পাথরের দরজা দেখা গেল। দরজার গায়ে একই রকমভাবে নানা ধরনের খোদাই করা প্রতীক, যার বেশিরভাগই ছিল বিভিন্ন দেবদেবীর চিত্র। রুদ্রপ্রতাপ একদম কাছে গিয়ে হাত দিয়ে দরজাটা স্পর্শ করল। সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হলো, যেন কোনো পুরনো যন্ত্র সক্রিয় হয়ে উঠেছে। এটা খুলবে তো? এই জন্য আমাদের কিছু একটা করতে হবে। অরিন্দম গম্ভীরভাবে দরজার খোদাই লক্ষ্য করছিল। দেখা গেল দরজার এক পাশে একটা ছোট্ট গর্ত, যেখানে কোনো নির্দিষ্ট কিছু বসানোর ব্যবস্থা রয়েছে। সম্ভবত কোনো চাবি লাগবে। দলের সবাই চারপাশে খোঁজাখুঁজি শুরু করল। মেঘনার চিৎকারে সবার নজর সেদিকে গেল। এটা দেখো! পাথরের স্তম্ভের নিচে ছোট্ট একটা মূর্তি পাওয়া গেল। দেবী কালীর মূর্তি। মূর্তিটার হাতে ছিল একটা খড়গ, চোখ দুটো ছিল আগুনের মতন জ্বলজ্বল, আর মুখের কোণে হালকা হাসির ছাপ। এইটাই সে চাবি। অরিন্দম ধীরে ধীরে মূর্তিটা তুলে নিয়ে দরজার গর্তের ভেতর বসিয়ে দিল। হ্যাঁ, খাপ খেয়েছে। আর দরজাটা যান্ত্রিক আওয়াজ করে খুলতেই সুড়ঙ্গের প্রবেশ পথ দৃশ্যমান হল। দলের সবাই মশাল জ্বালিয়ে ভেতরে প্রবেশ করল। কিছু দূর এগোতেই তারা বিশাল এক চেম্বারে এসে পৌঁছল। চেম্বারের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দেবী কালী মূর্তি। মূর্তির গাঢ় কালো রং, চোখের মণি টকটকে লাল, গলায় নরমুণ্ডের মালা, আর হাতে বিশাল খড়গ। চারপাশে অদ্ভুত চিত্রলিপি খোদাই করা, যেখানে কিছু ভয়ঙ্কর ঘটনার কথা লেখা আছে। যে এই মূর্তির সামনে সত্য ছাড়া কিছু গ্রহণ করবে, তার আত্মা চিরতরে অভিশপ্ত হবে।
এটা কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি সত্যিই কোনো অভিশাপ আছে? আমরা জানি না, কিন্তু এত পুরনো সতর্কবার্তা হালকাভাবে নেওয়া উচিত নয়। দলের সবার চোখ তখন চেম্বারের এক কোণে পড়ল, একটা সোনার বাক্সর দিকে। গুপ্তধন। ইমরানের চোখ তখন লোভে চকচক করছে, কিন্তু হঠাৎ করেই চারপাশের পরিবেশ কেমন যেন বদলে যেতে লাগলো। কোথাও যেন মনে হচ্ছে এখানে ওরা 4 জন ছাড়া আরেকজনের উপস্থিতি রয়েছে। আমরা কি ভুল কিছু করে ফেলেছি? গুহার দেওয়াল কাঁপছে, দেবী কালী মূর্তির চোখ দুটো অজান্তেই লাল আলোতে জ্বলজ্বল করে উঠল। এটা কিভাবে সম্ভব? ইমরান ফিস ফিস করে উঠল। আমরা হয়তো কোনো নিষিদ্ধ স্থানেই প্রবেশ করেছি। গুহার এক কোণে রাখা সোনার বাক্সের দিকে সবার দৃষ্টি গেল। ওটার গায়ে খোদাই করা ছিল সাপের প্রতীক, আর তার সাথে কিছু লেখা। অহংকারী মানুষের জন্য মৃত্যু, শুদ্ধচিত্ত মানুষের জন্য আশীর্বাদ। এর মানে কি? গুপ্তধন হয়তো শুধু ধনসম্পদ নয়, এর সাথে আরও কোনো অভিশাপ জড়িয়ে আছে হয়তো। সেই অবস্থাতেই অরিন্দম এগিয়ে গিয়ে বাক্সটা খোলে। তার ভেতর সোনার মূর্তি, রত্নখচিত অলংকার আর কিছু প্রাচীন দলিল রাখা ছিল। সেগুলোর ওপর ধুলো জমে গেছে, কিন্তু সোনার ঝলকানি এখনো অক্ষুণ্ণ। এটাই সেই গুপ্তধন। আমরা জানি না এই গুপ্তধনের প্রকৃত উদ্দেশ্য কি। এটা অকারণে স্পর্শ করো না। কিন্তু ইমরান তার কথায় কর্ণপাত না করে বাক্স থেকে আরও রত্ন তুলতে লাগল। আর ঠিক এই মুহূর্তেই দেওয়ালের চারপাশ থেকে যেন কর্ণ বিদারিত এক চিৎকার ভেসে এলো। আমরা এখানে বেশি সময় থাকতে পারবো না। আর রুদ্রপ্রতাপ আর মেঘনা দ্রুত বাক্স থেকে দলিলগুলো তুলল, কারণ তাতেই গুপ্তধনের প্রকৃত রহস্য থাকতে পারে। কিন্তু ইমরান লোভে অন্ধ, সম্পূর্ণ বাক্সটাই তার চাই। আর লোভে পাপ, পাপে ইমরানের শরীর কাঁপতে শুরু করেছে। তার মুখ কেমন যেন বিকৃত হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়েছে সে। হাত থেকে সমস্ত রত্ন মাটিতে গড়িয়ে পড়ল। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও দয়া করে। কিন্তু চারপাশে কেউ ছিল না। তার দেহ থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে। কয়েক সেকেন্ডের ছটফটানি, তারপর একেবারে নিস্পন্দ। অভিশাপ সত্যি? ওগুলোর সাথে রাসায়নিক বিষ মেশানো ছিল। যত বেশি হাত দিয়ে ধরবে বিষের প্রভাব তত তাড়াতাড়ি শরীরে প্রভাব ফেলবে। অরিন্দম দ্রুত বাক্সের ঢাকনা বন্ধ করে বলে, আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। দূর থেকে কারুর মন্ত্র পাঠ করার শব্দ ভেসে আসছে। গুপ্তধনের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি, কিন্তু একটা সত্য স্পষ্ট, অভিশাপ সত্যিই বাস্তব। গুপ্তধনের বাক্স বন্ধ করার পরেও চারপাশের পরিবেশ শান্ত হল না। মাটির নিচে যেন কিছু একটা নড়াচড়া করছে। অদ্ভুত ফিস ফিস শব্দ চারিদিকে প্রতিধ্বনি হতে লাগলো চেম্বারটার ভেতরে। এটা কি হচ্ছে? ঠিক এমন সময় ইমরানের নিথর দেহটা মাটি থেকে আস্তে আস্তে উঠে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে নিয়েছে। এ এক অবিশ্বাস্য দৃশ্য। মেঘনা আতঙ্কে চিৎকার করে উঠল। ইমরানের ঠোঁট নড়ছে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা। তোমরা চলে যাও। স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা ইমরানের গলা নয়। অরিন্দম সামনে এগিয়ে একটা ত্রিশূল আকৃতির ধাতব প্রতীক তুলল, যা তারা আগেই মেঝেতে দেখতে পেয়েছিল। সে সেটা ইমরানের দিকে তাক করল, কিন্তু কোনো কাজ হলো না। এখন কি করব? আমাদের এখান থেকে বেরোতে হবে, কিন্তু ইমরানকে এভাবে ফেলে আমরা যেতে পারি না। মেঘনার কথাটা বলার পরই ইমরানের দেহটা মাটিতে আছড়ে পড়ল। তার মুখ থেকে এক অন্ধকার ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে গিয়ে মূর্তির দিকে মিলিয়ে গেল। ইমরান শ্বাস নিচ্ছে,
কিন্তু তার চোখে শূন্য দৃষ্টি। ও কি বেঁচে আছে? হ্যাঁ, কিন্তু অভিশাপ ওর শরীরের ভেতর দিয়ে গেছে। আমরা যদি দ্রুত কিছু না করি তাহলে হয়তো মারা যাবে। যে লোভে মত্ত হয়ে গুপ্তধন স্পর্শ করবে তার আত্মা শয়তানের হাতে যাবে। মুক্তির একমাত্র উপায় শুদ্ধ আত্মার বলিদান। বলিদান? সেটা আবার কি? হয়তো আমাদের কাউকে কিছু ত্যাগ করতে হবে, অথবা কিছু একটা ফিরিয়ে দিতে হবে। চারিদিকের পরিবেশ কিন্তু এখনো শান্ত হয়নি, আর ক্রমাগত যেন ঝড়ের তীব্রতা বেড়েই চলেছে। আমরা হয়তো দেরি করে ফেলেছি। গুহার দেওয়ালের খোদাই করার প্রতীকগুলো এবার একে একে জল করে উঠতে লাগলো। চেম্বারের ঠিক মাঝখানে এক কালো ছায়া মূর্তি স্পষ্ট হয়ে যাচ্ছে। অভিশাপ এখন পুরোপুরি জেগে উঠেছে। কথায় বলে, বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। এদিকে গুপ্তধনের অভিশাপে ইতিমধ্যে ইমরানকে কাবু করে ফেলেছে, আর এখন নতুন আরেক বিপদ, জ্যাকব মার্টিন ও তার দল। দেখি আমাদের চেয়ে আগে গুপ্তধন কে নিয়ে যেতে পারে। ভরাট কণ্ঠে বলে উঠল জ্যাকব মার্টিন। তার পাশে দাঁড়িয়ে 4-5 জন অস্ত্রধারী লোক। অরিন্দম এক পা পিছিয়ে আসে। আমরা আগে এসে পড়েছি। গুপ্তধনের অভিশাপের কথা জানো তো? তোমাদের লোক ইরফান মারা গেছে। অভিশাপ বলে কিছু হয় না। এইসব পুরনো গল্প কথা। আমাদের যা দরকার তা আমরা নিয়ে যাব, আর যদি বাধা দেওয়ার চেষ্টা করো এখানে শেষ করে দেব। তার দলের একজন সদস্য বন্দুক বের করল সরাসরি অরিন্দমের দিকে। রুদ্রপ্রতাপ আর মেঘনা একসঙ্গে তাকালো একে অপরের দিকে। এই মুহূর্তে কিছু একটা করা দরকার, না হলে গুপ্তধন ওদের হাতে পড়ে যাবে। তোমরা বুঝতে পারছো না, গুপ্তধন শুধু সোনা আর রত্ন নয়, এর পেছনে এক ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে। আমি দেখতে চাই সেই অভিশাপ আমাকে কি করতে পারে। ঠিক তখনই চারপাশের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। জ্যাকবের দলের এক সদস্য আর্তনাদ করতে করতে বলে উঠল, বাঁচাও, কিছু একটা আমার শরীরে ঢুকে পড়ছে, বাঁচাও। তার চোখ বড় হয়ে গেছে, মুখ থেকে ফেনা বের হয়ে গেছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অরিন্দম ঘাবড়ে বলল, এসব কি হচ্ছে? আমি আগেই বলেছিলাম এই অভিশাপ সবাইকে গ্রহণ করে না। জ্যাকব কিন্তু নিশ্চল। সে একইভাবে বন্দুক তাক করে ধরল অরিন্দমের দিকে। তাহলে আমি তোমাদের সবাইকে মেরে এখানে আমার দলকে প্রতিষ্ঠা করব। কিন্তু ঠিক সেই মুহূর্তে জ্যাকবকে কে যেন গলা চেপে ধরল। কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু জ্যাকবের আর্তনাদ স্পষ্ট বোঝা যাচ্ছে। সে ছটফট করতে লাগলো। তার মুখ থেকে বেরিয়ে আসছে এক আওয়াজ। তার দলের সদস্যরা আতঙ্কে পেছনে সরে গেছে, আর মেঘনা সুযোগ বুঝে দ্রুত ইমরানকে ধরে টেনে নিয়ে এলো চেম্বারের বাইরে। আমাদের এখনই বেরোতে হবে। রুদ্রপ্রতাপ জ্যাকবের দিকে তাকিয়ে দেখল সে মাটিতে পড়ে ছটফট করছে। এটা সেই অভিশাপের প্রতিশোধ। অরিন্দম, মেঘনা, রুদ্রপ্রতাপ ও ইমরান কোনো মতে দৌড়ে বাইরে বেরিয়ে এল। ইমরান বুঝতে পেরেছে লোভের ফল কতটা মারাত্মক হতে পারে। জ্যাকব ও তার দলের লোকজনের চিৎকার গুহার ভেতর থেকে শোনা যাচ্ছে। বাইরে আসতেই সবাই হাঁপাতে লাগলো। রুদ্রপ্রতাপ মেঘনার দিকে তাকিয়ে বলল, ওরা আর বাঁচবে না, তাই তো? অভিশাপ কাউকে ছেড়ে দেয় না। আমরা তো গুপ্তধন আনিনি, তাহলে কি অভিশাপ আমাদের ছাড়বে? গুপ্তধনের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। গুহার প্রবেশ পথের ঠিক সামনে দাঁড়িয়ে অরিন্দম, মেঘনা, রুদ্রপ্রতাপ ও
ইমরান হতভম্ব হয়ে দেখছিল কিভাবে গুহার ভেতর একের পর এক পাথর খসে পড়ছে। ইমরানের শরীর আর দিল না, সে আবার অজ্ঞান হয়ে পড়ল। এটা ধসে পড়ছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। রুদ্রপ্রতাপ অজ্ঞান ইমরানকে কাঁধে তুলে নিল। জলদি চলো। তারা ছুটতে শুরু করেছে, পিছনে তাকানোর সময় নেই। গুহার প্রবেশ পথ থেকে বিশাল এক পাথরের স্তম্ভ পড়ে গেল। অল্পের জন্য তারা বেঁচেছে। রাজবাড়ির নিচের এই প্রাচীন গোপন গুহার উপরের অংশ ফাটতে শুরু করেছে। এখন একের পর এক খিলান ভেঙে পড়ছে। এটা কিভাবে সম্ভব? 1000 বছর ধরে স্থির থাকা এই জায়গা এখন ধসে পড়ছে কেন? কিন্তু উত্তর পাওয়ার সময় নেই। সামনের সুড়ঙ্গ পথ দিয়ে যেতে হবে, যেটা বাইরের খোলা প্রাঙ্গণে নিয়ে যাবে। সামনে ওই পথটা ধরো। মেঘনা রুদ্রকে ইশারা করল, কিন্তু ঠিক তখনই মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রবল ধোঁয়া আর ধুলোর ঝড়। আমরা কি বেঁচে বেরোতে পারবো? যদি আমরা তাড়াতাড়ি না বেরোই তাহলে এখানে চাপা পড়ে মরতে হবে আমাদের। আর ঠিক তারা তখনই লক্ষ্য করে দেখতে পেল পিছন থেকে একটা কালো ছায়া তাদের ধাওয়া করে আসছে। এটা আবার কি? এটা অভিশাপের ছায়া, এটা কাউকে বেঁচে ফিরতে দেবে না। অরিন্দম চিৎকার করে বলল। রুদ্রপ্রতাপ কাঁধে ইমরানকে শক্ত করে ধরে খুব জোরে দৌড় দিল। মেঘনা আর অরিন্দম তার পিছু নিল। দূর থেকে বাইরের আকাশে আলো দেখা যাচ্ছে। মুক্তির পথ খুব কাছে, কিন্তু পিছনে তাদের মৃত্যু। একটু একটু আরো জোরে দৌড়ো। ঠিক যখন কালো ছায়াটা তাদের প্রায় ছুঁয়েই ফেলেছে, তখন তারা চোখ কান মুখ বন্ধ করে এক শেষ ঝাঁপ। এক মুহূর্তের জন্য মনে হলো সব শেষ, কিন্তু না, তারা সবাই একসাথে বাইরে এসে পড়ল। আর সেই মুহূর্তেই গুহার প্রবেশ পথ প্রচণ্ড শব্দে ধসে গেল। রুদ্রপ্রতাপ ইমরানকে নামিয়ে দিল। আমরা কি সত্যি বেঁচে গেছি? আমরা বেঁচে গেছি, কিন্তু প্রশ্ন হলো অভিশাপ কি সত্যি শেষ? গুপ্তধন রয়ে গেল, অভিশাপটাও হয়তো রয়ে গেল। এখন আমাদের জানতে হবে এই ঘটনার আসল সত্যটা কি। ইমরান ধীরে ধীরে তার চোখ খুলল। রাজবাড়ির নিচে সেই অভিশপ্ত গুহা ধসে গেছে, কিন্তু তাদের মনে এখনো একটাই প্রশ্ন, এই অভিশাপের আসল রহস্য কি? ইমরান তুমি ঠিক আছো? ইমরান কোনো উত্তর দিল না। সে কেবল শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। ওর চেহারাটা কেমন যেন বদলে গেছে। তোমরা জানো না তোমরা কি জিনিসের সামনে ছিলে? মানে? এই গুপ্তধন কোনো সাধারণ ধন সম্পদ নয়। এর সাথে জড়িয়ে আছে দেবী কালী এবং এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাহিনী। তান্ত্রিক? কে সে? রুদ্রপ্রতাপ জানতে চাইল। ইমরানের কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক, যেন তার ভেতর দিয়ে অন্য কেউ কথা বলছে। সেই তান্ত্রিকের নাম ছিল ভৈরবনাথ। এই রাজবাড়ির রাজা ছিল এক শক্তিশালী শাসক, কিন্তু তার প্রাসাদের নিচে ছিল এক গুপ্ত মন্দির, যেখানে তান্ত্রিক ভৈরবনাথ তপস্যা করতেন। সে দেবী কালীর কৃপা পাওয়ার জন্য ভয়ঙ্কর এক যজ্ঞ করেছিল। কি ধরনের যজ্ঞ? মানব বলি। ইমরান ধীরে ধীরে সব বলল। ভৈরবনাথ দেবী কালীর শক্তির আহ্বান করতে চেয়েছিলেন, কিন্তু তার যজ্ঞ অসম্পূর্ণ থাকায় দেবীর ক্রোধ নেমে আসে। রাজবাড়ির গুহায় লুকিয়ে থাকা গুপ্তধন আসলে দেবীর কাছে উৎসর্গ করা হয়েছিল। যেই এটি স্পর্শ করবে তার ওপর দেবীর অভিশাপ নেমে আসবে। তাহলে আমরা কি এখনো অভিশপ্ত? এখন ওই অভিশাপ শেষ হয়নি, গুপ্তধনও ধ্বংস হয়নি।
তাই দেবীর ক্রোধ এখনো বেঁচে আছে। তাহলে আমাদের করণীয় কি? ইমরান হঠাৎ করে চোখ বন্ধ করল, তারপর মাটিতে বসে পড়ে। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে, যেন কিছুই হয়নি। আমি 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 কি বলছিলাম? সে এখন বিভ্রান্ত হয়ে চারপাশে দেখছে। রুদ্রপ্রতাপ বলল, আমরা সত্যের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু সব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। গুপ্তধন হয়তো ধ্বংস হয়নি, কিন্তু আমাদের একটা কাজ করতেই হবে। অভিশাপের প্রকৃত রহস্য সমাধান করতে হবে। অরিন্দম উঠে দাঁড়িয়ে বলে, তাহলে আমাদের নতুন করে খোঁজ নিতে হবে এই গুপ্তধন কিভাবে ধ্বংস করা যায়, সেটা আমাকে জানতেই হবে। ঠিক বলেছ, কারণ যতক্ষণ পর্যন্ত অভিশাপ রয়ে গেছে ততক্ষণ পর্যন্ত বিপদ কাটবে না। সবার চোখে ভয়, কিন্তু একই সঙ্গে এক অস্বাভাবিক জিনিসে সাক্ষী তারা। তারা এটাও জানে এই রহস্য এখানেই শেষ নয়। চারপাশে গভীর নীরবতা। মধ্যপ্রদেশে সেই পুরনো রাজবাড়ির নিচে লুকিয়ে থাকা গুহা ধসে গেছে। গুপ্তধন হারিয়ে গেছে চিরতরে। তারা সবাই ধূলি ধূসরিত শরীরে দাঁড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপের সামনে। ভয়ঙ্কর অভিজ্ঞতার পরও মনে হচ্ছে কিছু একটা এখনো তাদের অনুসরণ করছে। তাহলে সব শেষ? আমি জানি না, কিন্তু আমরা বেঁচে আছি সেটাই অনেক। আমরা সত্যিই জানি না এই গুপ্তধনের রহস্যের শেষ কোথায়। হয়তো অভিশাপ সত্যিই ছিল, অথবা এটি শুধুই এক প্রাচীন বিশ্বাস। সকলেই রাজবাড়ির বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন ভোরের আলো ফুটেছে। কুয়াশার মধ্যে দূরে ভবানী শঙ্কর দাঁড়িয়েছিলেন, যেন তিনি সব জানেন। মৃদু হেসে বললেন, তোমরা ফিরে এসেছো সেটাই আশীর্বাদ। কিন্তু জানো কি, এই অভিশাপ কখনো শেষ হয় না। এটি কেবল তার নতুন শিকার খোঁজে। মানে? ভবানী শঙ্কর উত্তর দিলেন না, শুধু একটা পুরনো পুঁথি এগিয়ে দিলেন অরিন্দমের দিকে। যদি সত্য জানতে চাও তবে এখান থেকে চলে যাও, আর কখনো ফিরে এসো না। অরিন্দম বইটা হাতে নিয়ে ভাবছিল। রুদ্রপ্রতাপ নিজেদের মধ্যে একই প্রশ্ন আবার করে বসল। আমরা কি এখান থেকে চলে যাব? আমাদের চলে যাওয়াই উচিত। আমরা যা দেখেছি তাতে স্পষ্ট গুপ্তধনের লোভ কখনো ভালো কিছু বয়ে আনে না। কিন্তু আমরা কি সত্যি মুক্ত? সবার মনে একটাই প্রশ্ন, অভিশাপ কি সত্যিই শেষ? যদি শেষ হয়ে গিয়েও থাকে, তাহলে একই সাথে সবার একই রকম অনুভূতি হচ্ছে কেন? কে ধাওয়া করে আসতে চাইছে তাদের পিছনে? তারা একসঙ্গে গাড়িতে উঠল। রাজবাড়ির ইতিহাস পেছনে পড়ে রয়েছে, অতীতের ধ্বংসাবশেষের মতো। গাড়ি চলতে শুরু করে, ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশার ভেতরে। রাজবাড়ির গুহার ভেতর থেকে নিঃশব্দে এক কালো ছায়া উঠে আসে উপরে, যেন কোনো নতুন শিকারের অপেক্ষা করছে সে। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, অরিন্দমের দল থেকে বিশ্বাসঘাতকতা কে করেছিল? শুনছিলেন আমাদের আজকের গল্প নর্মদার জঙ্গলে। গল্পকার বিচিত্র বীর্য, গল্প পাঠে আমি সায়ন, অরিন্দম বাল্মীকি, মেঘনা অঙ্কিতা, রুদ্রপ্রতাপ অতনু, ইমরান বাসর, দীপক কৌশিক, ত্রিলোচন সুরজিৎ কর, জ্যাকব বিশ্ব, সাধু বিকাশ, রবার্ট এবং বৃদ্ধ গ্রামবাসী পার্থ। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ
মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক বিচিত্র বীর্যকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।